পরদিন নাট মাউন্টেনে মাশরুম তুলছে। কাল জিয়ানের মন ভালো ছিল না, তাই সে জিয়ানের জন্য রান্না করবে। তবে কারোর এক ভয়ঙ্কর আর্তনাদ শুনে নাট সেদিকে যায়। এরপরেই সে উধাও। পড়ে থাকে মাশরুমের ঝুড়ি আর এক ধরনের ফুল। শিয়াও জিয়ানের জন্য পোশাক নিয়ে আসে। জিয়ান সেটা তার মুখের সামনে তুলে ধরতেই ভয়ে পিছিয়ে যায়, কারণ সে নিশ্চিত প্রায় 1 বছর আগে সেই ঢাকা মুখ মানুষটা শিয়াও ছিল। শিয়াও জিয়ানকে পোশাক পরতে হেল্প করে। জিয়ানের চোখ যায় সেই নেকড়ের দাঁতের ওপর। শিয়াও সেটা চেপে বলে সেটা আর জিয়ানকে ফিরিয়ে দিতে পারবে না। এই বলে সেটা সে লুকিয়ে ফেলে নিজের বুকে। এমন সময় অ্যাসিস্ট্যান্ট এসে জানায় নাটকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজার সময় শিয়াও জিয়ানকে মাউন্টেনের একটা বিশেষ জায়গায় যেতে বাধা দেয়। তবে জিয়ান জোর করে সেখানে গিয়ে দেখে একটা দীর্ঘ সমাধিক্ষেত্র। এর মধ্যে অ্যাসিস্ট্যান্টের ডাকে তারা ছুটে যায় আর গিয়ে দেখে সেই মৃত ব্যক্তি আর নাটের মাশরুমের ঝুড়ি। পাশে পড়ে আছে একটা ফুল। জিয়ান বুঝতে পারে তার জন্যেই নাট বিপদে পড়েছে। গতকাল মাতাল হয়ে নাটের সাথে সে একটু খারাপ ব্যবহার করে ফেলেছিল। সে তো জিয়ানকে দোষারোপ করতে থাকলে সেও তাকে জোরে একটা থাপ্পড় বসায়। তবে তখনই তার মাথায় যন্ত্রণা শুরু হয়। এমন যন্ত্রণা তার প্রায়ই হয়ে থাকে। সেতু যায় ডক্টর আনতে। জিয়ান শিয়াওয়ের মাথায় ম্যাসাজ করতে শুরু করে। শিয়াওয়ের ব্যথা কমে যায়। জিয়ান বলে তার বাবার এমনই একটা রোগ ছিল, হঠাৎ হঠাৎ মাথায় ব্যথা করত। তখন জিয়ান বাবার মাথাতে এমনভাবে ম্যাসাজ করে দিত। এখন তাদের লক্ষ্য নাটকে খুঁজে বের করা। জিয়ান আসে আন্টের কাছে। আন্ট শিয়াওকে ভেতরে আসতে বলে। তিনি শিয়াওকে দেখতে চান। শিয়াও ভেতরে এসে জামা কাপড় তুলে বসে আর আন্টের কাপ থেকে চা নিয়ে 2-4 ঘোট মেরে বলে, শোনো, আমি সরাসরি বলছি, আমার বোনকে খুঁজতে সাহায্য করো। আন্ট রেগে বলেন, এই বাঁদরটাকে কোন জঙ্গল থেকে খুঁজে এনেছ? কোনো ডিসিপ্লিন জানে না। আন্ট ভাবে এমন বাঁদর ছেলে ছানুয়াঙের হতেই পারে না। আসলে আন্ট দেখছিলেন তার হাজব্যান্ড আবার অন্য কোনো বিয়ে করে পরিবার তৈরি করেছে কিনা। জিয়ান শিয়াওকে বলে অমন খারাপ ব্যবহার না করে ভালোভাবে আন্টকে রিকোয়েস্ট করতে। একমাত্র আন্টই পারবে নাটকে খুঁজতে সাহায্য করতে। বাধ্য হয়ে শিয়ান হাঁটু মুড়ে বসে আর আন্টকে রিকোয়েস্ট করে যেন আন্ট নাটকে খুঁজে দেয়। আন্ট রাজি হয় আর জিয়ান সেই অদ্ভুত ফুল আন্টকে দেয়। আন্ট দেখায় তারও কাছে ঠিক এমনই একটা ফুল আছে। তার সেক্রেটারিও ওই ডেমনের হাতে পড়ে অনেক আহত হয়েছিলেন। অন্যদিকে নাটকে ঘিরে ধরেছে এক পাল পুরুষের দল, আর নাটকে টাচ করে দেখছিল তারা। নাট ভয় পেয়ে দূরে সরে যায়। এমন সময় এক মহিলা এসে ছেলেগুলোকে বাইরে পাঠিয়ে দেয় আর নাটের দিকে এগিয়ে আসে। এটা বাইহুয়া ভিলা, আর এই মহিলার নাম ওয়ান। নাট বলে, আমি তোমায় জানি না, কেন এনেছো আমাকে? মহিলাটি বলে, ভয় পেও না, তুমি একলা মাউন্টেনে ঘুরছিলে, তোমার বিপদ হবে ভেবে আমি তোমায় সাথে করে এনেছি, বুঝলে মিষ্টি মেয়ে? নাট বলে, ধন্যবাদ আমাকে নিয়ে আসাবার জন্য। শোনো না, এবার আমাকে যেতে দাও। মহিলাটি বলে, বাইরের পৃথিবী অনেক বিপজ্জনক, আজ থেকে এটাই তোমার বাড়ি, তুমি এখানেই থাকবে। অন্যদিকে মার্কেটের মেয়েদের মুখ হাঁ। এই 2 পাগল ছাতি উঁচু করে পেছন বাঁকিয়ে চলছে। আন্ট বলেছিল এই ফুল বাইহুয়া ভিলার। এখানকার মালিক এক ফুল যেমন, সে পুরুষদের ভীষণ পছন্দ করে। নাটকে বাঁচাতে গেলে তোমাদেরকে ওই ডেমনের কাছাকাছি যেতে হবে আর তাকে প্রেমে ফাঁসাতে হবে। যাই হোক, মেয়েগুলোর লোভী চোখ দেখে শিয়াও তো বেজায় লজ্জা পায়। জিয়ান তাকে চেপে ধরে, আরে যাও কোথায়, এত ভয় করো না, আমি তো আছি। ছাতি ফোলাও আর সোজা এগিয়ে চলো। তবে মেয়েগুলোর এমন ইশারায় শিয়াওয়ের সব দম বেরিয়ে যায়। জিয়ান বলে, নাটকে বাঁচাতে এমনটা করতেই হবে। এমন মেয়েদের মতো লজ্জা পেলে চলবে কিভাবে? তাদের চোখ চায় সেই ডেমনের ওপর। ওরা ওপরে যায় আর ইচ্ছে করে সেই ডেমনের সাথে ফ্লার্ট করতে শুরু করে। শিয়াও এমন অভিনয় করে যেন সে প্রথম দেখাতেই ওই সুন্দরীর প্রেমে পড়েছে। শিয়াওয়ের মতো সুন্দর পুরুষ দেখে ডেমনি কি আর বসে থাকে? শিয়াও ডেমনের বশে চলে যায়। ডেমন বলে, আমার সাথে চলো। নেশার ঘরে শিয়াও রাজি হয়, সাথে জিয়ানো। ডেমন তো একটার সাথে আর একটা ফ্রি পেয়ে ডবল খুশি। বাইহুয়া ভিলাতে ফিরে ডেমন তার রাসলীলা শুরু করেছে। বেচারা শিয়াও এক মনে ডেমনির পা টিপতে ব্যস্ত। হুঁশ ফিরতে শিয়াও লাফিয়ে ওঠে। ডেমনি শিয়াওয়ের উপর চড়ে বলে, কেমন লাগলো আমার উপহার? এমন সময় ডেমনির এক প্রেমিক এসে কাঁদতে শুরু করে। ডেমনি নাকি তাকে আর ভালোই বাসে না। ডেমন বলে, তুমি আর কোনো কাজের ন। এই বলে মটাক করে তার ঘাটটা ভেঙে দেয়। এমন পাগলপানা দেখে এই দুজন তো হতবাক। এবার ডেমনি শিয়াওকে বলে, শোনো প্রিয়, ভয় পেও না, চলো
অন্য কিছু করা যাক। এরপর ডেমনি আরও কতগুলো পুরুষকে যোগ দিতে বলে তার সাথে। একেবারে গ্রুপ স্টাডি করা যাবে। শিয়াও ভয় পেয়ে বলে, আরে কাছে এসো না। শিয়াও বলে, দেখো ওদের ডেকো না, আমি চাই না ওদের সাথে তোমাকে ভাগ করতে, আমরা দুজনেই তো বেশ আছি। শিয়াওয়ের কথায় ডেমনি সবাইকে বাইরে পাঠিয়ে দেয়। জিয়ানো পালাতে গেলে ডেমনি বলে, তুমি কোথায় যাচ্ছ বাচ্চা? ব্যাস, দুই ভাইকে নিয়ে শুরু হয় জলকেলি। তবে দুজনে একসাথে ফেঁসে গেলে নাটকে খুঁজবে কিভাবে? তাই শিয়াও ডেমনির মাথা চিবিয়ে কোনো রকমে জিয়ানকে বাইরে পাঠিয়ে দেয় নাটের খোঁজে। জিয়ান বাইরে এসে নাটের খোঁজ শুরু করে। কয়েকটা সৈন্যের কথায় বুঝতে পারে নাট এখানেই আছে। তার নজর পড়ে একটা ছবির ওপর, ওই ডেমনের সাথে এক পুরুষের, পাশে প্রেমের কবিতা আর নিচে জেনারেল লিপুর নাম। জিয়ান বুঝতে পারে না এই ডেমনির সাথে তার বাবার ঠিক কী সম্পর্ক। অন্যদিকে ডেমনি শিয়াওয়ের সাথে কানামাছি খেলছে। শিয়াওয়ের একটাই উদ্দেশ্য, যতটা সম্ভব ডেমনকে ব্যস্ত রাখা। শিয়াওয়ের পর ডেমনি নিজের চোখ বাঁধে। শিয়াও ভাবে, হাই ঈশ্বর, প্লিজ সেভ মি। এই বুড়ি ডেমনির হাতে নিজের ভার্জিনিটি নষ্ট করতে চায় না। একটা সময় ডেমন তাকে চেপে ধরে। শিয়াওয়ের কাছে এসে তার চোখের দিকে তাকাতেই সে অবাক হয়ে যায়। এই চোখ দুটো তার ভীষণ চেনা। এই সুযোগে শিয়াও ছুট লাগায় আর ডেমনি স্ট্যাচুর মতো পুলে বসে থাকে। কোনো এক কষ্টে তার চোখ দিয়ে জল পড়তে শুরু করে। রুমে ফিরে শিয়াও বলে, যত দ্রুত সম্ভব নাটকে নিয়ে এখান থেকে পালাতে হবে। এই জায়গা মোটেও সুস্থ মানুষদের জন্য না। ওই বুড়ি ডেমনি আর একটু হলেই তাকে কাঁচা খেয়ে ফেলতো। আর হ্যাঁ, ওর থেকেও দূরে থাকবে, না হলে তুমিও বাদ পড়বে না। অন্যদিকে নাটকে ডেমন নিজের মেয়ের মতো ভালোবাসা দিচ্ছে। নাটকে দেখতে ঠিক তার মেয়ের মতো, এতটাই মিষ্টি আর ভালো মনের ছিল সে। যদিও ডেমন অনেক আগেই তার মেয়েকে হারিয়েছে। নাট বলে, আজ থেকে না হয় নাট তার মেয়ে হয়েই থাকবে। পরদিন শুরু হয় আরও এক রাসলীলা। সব পুরুষদের হাতে লাঠি দেওয়া হয়েছে। এটা এক ধরনের খেলা, যে হারবে তাকে মরতে হবে। জিয়ান আর শিয়াও খেলতে বাধ্য হয়। খেলার ফাঁকে শিয়াও বিষ ছুঁড়ে দেয় ডেমনের চায়ের কাপে। খেলা হেরে গেলে একজনকে সাথে সাথে খুন করা হয়, আর ডেমন সেই খুন খারাপি দেখে আনন্দে হাততালি দিয়ে ওঠে। তবে বেশি সময় যায় না, ডেমন বিষাক্ত চা নিজের গলায় ঢালে। শিয়াওকে ডেকে নিজের কাছে বসায় সে, আর শ্যামলতার মতো গাছ বেয়ে ওঠা শুরু হয়ে যায়। এর মধ্যে বিষের প্রতিক্রিয়া শুরু হলে যেমনি বুঝে যায় এসব কাজ এই দুইজনের। শিয়াওয়ের গলা চেপে অ্যান্টিডোট চায় সে। ভাইকে বাঁচাতে জিয়ান বাধ্য হয়ে অ্যান্টিডোট দেয়, যদিও এটাও এক ধরনের বিষ ছিল। ফুল যেমন বুঝতে পারে আর এই দুজনকে অ্যাটাক করে বসে। সময় মতো নাট এসে ডেমনকে সরিয়ে নিয়ে যায়। তবে রুমে ফিরেই তার রক্ত বমি হতে শুরু করে। নাট বলে ওই দুজনকে যেন ডেমন ছেড়ে দেয়। নাটকে ওদের হয়ে কথা বলতে দেখে ডেমন তার গলা চেপে ধরে। নাট অনেক কষ্টে ডেমনকে মা বলে ডাকে। নাটের মুখে মা ডাক শুনে ডেমন নিজের হুঁশে আসে। রাতে নাট দাদাদের নিয়ে পালাতে গেলে ডেমন তাদের সামনে চলে আসে। বুঝে যায় এরা তাকে বোকা বানিয়েছে। প্ল্যান মতো প্রথমে এই ভ্যালিতে এসেছে নাটকে নিয়ে যেতে। নাট বলে সে সারা জীবন এই ভ্যালিতে থাকবে, বিনিময়ে তার দুই দাদাকে যেন যেতে দেওয়া হয়। ডেমন শর্ত রাখে, সে নাটের কথা শুনবে, এমনকি ভাইদেরও ছেড়ে দেবে, বিনিময়ে লিপু নামের এক জেনারেলকে যেন তারা খুন করে। শিয়াও বলে, আচ্ছা লিপু তোমার প্রেমিক নাকি? তবে শোনো, গত বছর নিউ ইয়ারের দিন লিপু সহ গোটা লি পরিবারকে খুন করা হয়েছে। অর্থাৎ লিপু এখন আনন্দে স্বর্গে বসে আছে। এটা শুনে ডেমন পাগলের মতো আচরণ শুরু করে। তার বিশ্বাস হয় না লিপু মারা গেছে। লিপু তাকে কথা দিয়েছিল সে ফিরে আসবে। ফ্লাওয়ার ডেমন কত বছর ধরে তার জন্যই ওয়েট করছে। ডেমন নাটকে বলে, জীবনে কখনো ভালোবেসো না। এই পৃথিবী ভালোবাসার দাম দিতে জানে না, শুধু কষ্ট দিতে জানে। পেছন থেকে শিয়াও ডেমনের উপর অ্যাটাক করলে ডেমন সতর্ক হয়ে যায় আর শিয়াওকে পাল্টা আঘাত করে এবং দুজনকে বন্দি বানায়। ডেমন বলে, আমি তোমাদের মধ্যে একজনকেই ছাড়ব, তাই ঠিক করে নাও কে বাঁচতে চাও আর কে মরতে চাও। দুজনকে বসে থাকতে দেখে ডেমন তাদের হাতে শেকল পরিয়ে এক আজব জায়গায় বন্দি করে। ডেমন বলে, যখন তোমরা ঠিক করতে পারছো না কে মরতে চাও আর কে বাঁচতে চাও, তাহলে সারা জীবন তোমরা একসাথে বন্দি হয়ে থাকো, আমৃত্যু পর্যন্ত। শিয়াও সুযোগ বুঝে ডেমনের গলায় শেকল টেনে ধরে। ডেমন শিয়াওয়ের হাতে কামড় দিলে জিয়ান একটা পাথর দিয়ে ডেমনের মাথায় আঘাত করে মেরে ফেলে। এইবার ওয়ান সত্যিই মারা গেছে। নিজেদের প্রাণ বাঁচাতে এটা তাকে করতেই হতো।
অন্যদিকে নাট ঘোস্ট ভ্যালিতে ফিরে আসে আর ভ্যালি মাস্টারকে শিয়াও আর জিয়ানের ব্যাপারে সবটা জানায়। আসলে ওয়ান অনেক আগেই নাটকে একটা বক্স দিয়ে বাইহুয়া ভিলা থেকে চলে যেতে বলেছিল। সে জানতো তার মেয়ে অনেক আগেই মারা গেছে। মৃত মানুষ কখনো ফিরে আসে না। নাট ভ্যালি মাস্টারকে সেই বক্স দেয় যার ভেতরে ছিল একটা লকেট। ভ্যালি মাস্টার সেটা নিয়ে যায় আন্ট জিংয়ের কাছে। তবে আন্ট জিং কোনো মতেই ভ্যালি মাস্টারের সাথে দেখা করতে রাজি হয় না। তবে ভ্যালি মাস্টারকে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করতে দেখে আন্ট পেছন থেকে তার মাথায় ছাতা ধরে।